আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। একই বিমানবন্দর, একই দেশ, একই এয়ারপোর্টের গেট, একই ধরনের চাকরি। তাহলে এত পার্থক্য কেন? একজন লোক নেপাল থেকে যখন মালয়েশিয়া যায়, সে কয়েক হাজার রুপিতে চলে যেতে পারে। আর সে জায়গায় আমাদের একজন দেশি ভাই, বাংলাদেশি ভাই কয়েক লক্ষ টাকা লাগে। কেন? কোথায় যাচ্ছে এত টাকা? সরকারি ফি কি এত বেশি? ভিসার দাম কি এত বেশি? নাকি মাঝখানে দালাল ও একাধিক মধ্যস্বত্বভোগীর কারণে বাংলাদেশিদের খরচ বেড়ে যাচ্ছে? আজকের ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে বিস্তারিত বলবো। যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে ছড়িয়ে দেবেন চারদিকে। নেপাল থেকে শ্রমিক পাঠানোর ক্ষেত্রে ওয়ার্কারের রিক্রুটমেন্ট ফি কম রাখা হয়েছে, ব্যবস্থা রাখা হয়েছে। যেটা আমরা জানি, নেপালের একটি রিক্রুটমেন্ট এজেন্সি থেকে প্রকাশিত তথ্য আপনাদের সাথে শেয়ার করি প্রথমেই। সেটা হচ্ছে মালয়েশিয়ার ক্ষেত্রে তাদের যে রিক্রুটমেন্ট জিরো কস্ট ফি উল্লেখ করা হয়েছে। অর্থাৎ নেপাল মালয়েশিয়া এগ্রিমেন্ট অনুযায়ী ওয়ার্কার মালয়েশিয়া পৌঁছানোর পর বেসিক স্যালারি এবং এর অর্ধ মাসের সমপরিমাণ অর্থ রিক্রুটমেন্ট এজেন্সি হিসাবে জমা দেওয়ার ব্যবস্থার কথা বলা হয়েছে। আর একটা নেপাল এম্বাসি এর ডিম্যান্ড ডকুমেন্টে নেপালিজ ওয়ার্কারের রিক্রুটমেন্ট সার্ভিস চার্জ সর্বোচ্চ 10,000 রুপি হিসেবে উল্লেখ করা হয়েছে। এর মধ্যে তার বিমান ভাড়া, মেডিকেল, রিক্রুটমেন্ট সব কিছু, ট্রেনিং, ব্যক্তিগত খরচ থাকতে পারে। অনেক ক্ষেত্রে নেপালি কর্মীদের মূল নিজের টাকায় কয়েক হাজার রুপির মধ্যে এটা হয়ে যায়। কিন্তু সবার ক্ষেত্রে কিছুটা ফিক্সড কস্ট বলা যায় না, এদিকে এদিকে আছে। এখন আসছি আমাদের বাংলাদেশের বিষয়টাতে। বাংলাদেশে একটা ভিসা কয়েকজনের হাত ঘুরে আসে। সর্বপ্রথম এজেন্সি থেকে ভিসা নেই, তারপর এজেন্সি থেকে যারা ভিসা নেয় তাদের মধ্যে এক পক্ষ আবার ভিসা বিক্রি করে অন্য আরেক পক্ষের কাছে। তারপর ভিসাগুলো এরকম বিভিন্ন অঞ্চলে ছড়ায় বাংলাদেশে। তখন আমরা পাশের বাড়ির এক লোক থেকে, পাশের বাড়ির আত্মীয় থেকে আমরা ভিসাটা কিনে নিই। কয়েক হাতের কারণে ভিসার দাম কোথায় যায়? অনেক টাকা চলে যায়। বাংলাদেশে একজন মালয়েশিয়ান গামী লোকের ক্ষেত্রে কি কি আছে, কোথায় কোথায় কী প্রক্রিয়া তাদের? সর্বপ্রথম তাদের রিক্রুটমেন্ট এজেন্সি আছে, তারপর সাব এজেন্ট আছে, তারপর ব্রোকার, মেডিকেল, ট্রেনিং, ডকুমেন্টেশন, ভিসা রিলেটেড কস্ট, এয়ার টিকিট, গভর্নমেন্ট ফি, এমপ্লয়ি সাইড রিক্রুটমেন্ট এক্সপেন্স, কত খরচ। তো সবগুলো খরচের পরে তাহলে কত টাকা যায় গিয়ে দাঁড়ায় এত হাত বদলের পরে? আসলে মালয়েশিয়ার ইমিগ্রেশন ডিপার্টমেন্টের তথ্য অনুযায়ী ফরেন ওয়ার্কারের জন্য সেক্টর অনুযায়ী লেভি, ফিএল কেস, প্রসেসিং ফি এবং ভিসা ফি রয়েছে। যেমন ফিনেন্সুলার মালয়েশিয়াতে ম্যানুফ্যাকচারিং কনস্ট্রাকশন সেক্টরের লেভি 1850 রিঙ্গিত এবং এগ্রিকালচার ও প্ল্যান্টেশন সেক্টরের লেভি কম। এগুলো ওয়ার্কার ও ন্যাশনালিটি ও সেক্টর অনুযায়ী আলাদা হতে পারে। শুধু মালয়েশিয়ান গভর্নমেন্ট এর ভিসা বা ইমিগ্রেশন ফি দেখিয়ে 4-5 লাখ টাকা দাবি করা ঠিক নয়। লাখ টাকার বড় প্রশ্ন রিক্রুটমেন্ট ও ইন্টারমিডিয়েটলি চার্জ নিয়ে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে অনেক মালয়েশিয়া যায় সচরাচর আমাদের দেশে জমি বিক্রি করেন, গরু বিক্রি করেন, ঋণ করেন, সুদে টাকা নেন। তারপর মালয়েশিয়া গিয়ে যদি পদ্মা সেতু স্যালারি না পান, তখন সেই ঋণ পরিশোধ করাই তার জন্য কঠিন হয়ে যায়। 2025 সালের একটি প্রতিবেদনে এমন একজন বাংলাদেশি কর্মীর কথা এসেছে যিনি মালয়েশিয়া যাওয়ার জন্য মিডলম্যান 5 লক্ষ টাকা দিয়েছিলেন এবং সেখানে কাজ পেতে আরও সময় লেগেছিল। এটি শুধু একটি ব্যক্তি জীবনের গল্প নয়, অতিরিক্ত মাইগ্রেশন কষ্টের একজন কর্মীকে ঋণে ফাঁদে ফেলতে পারে। তাহলে নেপাল আর আমাদের মধ্যে পার্থক্য কোথায়? নেপাল আর আমাদের মধ্যে পার্থক্য হচ্ছে কম ওয়ার্কার পেড রিক্রুটমেন্ট কস্ট প্লাস তুলনামূলক স্বচ্ছ রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট। বাংলাদেশে বিভিন্ন সময় মাল্টিটাইপ ইন্টারমিডিয়েটলি এবং সেডেনিং রিলেটেড অভিযোগের কারণে ওয়াটার পেড কস্ট অনেক বেড়ে যায়। 2026 সালে কি পরিস্থিতি পরিবর্তন হচ্ছে? হ্যাঁ, এখন পর্যন্ত দেখা যাচ্ছে। এখানে একটি গুরুত্বপূর্ণ নতুন বিষয় আছে। 2026 সালে এপ্রিল মাসে বাংলাদেশ ও মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে আলোচনায় এমপ্লয়ার ফেসেস প্রিন্সিপাল এবং এমপ্লয়ারের মধ্যে রিক্রুটমেন্ট কস্ট সামনে এসেছে। অর্থাৎ লক্ষ্য করা যাচ্ছে ওয়ার্কারের কাছে রিক্রুটমেন্ট কস্ট না গিয়ে এমপ্লয়ারের উপর দায়িত্ব দেওয়া যায়। ইতিমধ্যে 25টা এজেন্সির দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশে, যারা বিষয়গুলো দেখভাল করবেন। এখন দেখার বিষয় হচ্ছে কতটুকু এজেন্সিগুলো সৎভাবে কাজ করে। এখন আবার এখানে অভিযোগ আসছে, অনেক এজেন্সি বলতেছে নামকাও আসতে কিছু এজেন্সিকে এটা দেওয়া হয়েছে, তাহলে হয়তো তারা জিম্মি করে ফেলবে পুরো প্রক্রিয়াটা। এখন হয়তো সরকার এখানে কী হবে কী বলবে দেখা যাবে। পুরোপুরি বিষয় এখনও ওপেন হয় নাই, কাজ দ্রুতগতিতে আগাচ্ছে। আমরা সকলেই চাই প্রবাসীরা সুন্দরভাবে মালয়েশিয়া যেতে পারুক, কম খরচে, কম টাকায়।
আর গিয়ে ভালোভাবে চাকরি করুক, পরিবারের মুখ উজ্জ্বল করুক, আর্থিকভাবে স্বাবলম্বী হোক এবং দেশেরও রেমিটেন্সের প্রবাহ আরও বৃদ্ধি পাক। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।